আসসালামু আলাইকুম সুপ্রিয় ভাই বোনেরা, এই মুহূর্তে আমি কাকরাইলস্থ মিনার্ভা হসপিটাল লিমিটেডের আমার চেম্বার থেকে আমার এক সম্মানিত রোগীকে সামনে নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। সে সুদূর গাইবান্ধা সদর উপজেলা থেকে আমার কাছে এসেছে। কোনো এক শুভাকাঙ্ক্ষী ভাই তাকে আমার কাছে পাঠিয়েছেন। তাদের যে গল্পটি সেটি হলো, বেশ কিছুদিন ধরে তার বাবার একটি ব্যবসা প্রতিষ্ঠান আছে, দোকান, সেই দোকানটি বন্ধ। তো সেই দোকানের নিয়মিত কাস্টমার হলেন আমার সেই সম্মানিত রোগী, যাকে আমি এই মুহূর্তে চিনতে পারছি না, কিন্তু তিনি আমার একজন শুভাকাঙ্ক্ষী। তিনি ওই দোকানে যান, কিন্তু দোকানটি বেশ কিছুদিন ধরে বন্ধ দেখে সেই দোকান মালিকের বাড়িতে যান। বাড়িতে যেয়ে জানতে পারে যে তিনি খুবই ব্যস্ত এবং খুব মন খারাপ তার, কেননা তার একমাত্র কন্যা সন্তান সে বেশ ক্রনিক রোগে আক্রান্ত এবং তাকে নিয়ে তিনি ডাক্তারের কাছে শরণাপন্ন হচ্ছেন, কখনো হাসপাতালে ভর্তি করছেন, আশেপাশের জেলাগুলোতে নিয়ে যাচ্ছেন, বিশেষ করে রংপুর মেডিকেল কলেজ এবং গাইবান্ধায় বিভিন্ন চিকিৎসকের চিকিৎসা নিচ্ছেন। তো সেখানে তারই পরামর্শ শুনে সেই রোগীটি আজ আমার কাছে উপস্থিত হয়েছে। সে একজন ছাত্রী, ক্লাস 8-এ পড়েন। তো তার যেটি হচ্ছে, তার ক্রনিক প্যানক্রিয়াটাইটিস হয়েছে। সেই জুলাই মাস থেকে সে অসুস্থ। তার প্রায় পেটে ব্যথা হয় এবং বমি হয়, এবং ব্যথাটি হয় পেটের উপরিভাগে মাঝ বরাবর, এবং সেই ব্যথাটি পিঠে চলে যায় এবং অসহ্য ব্যথা হয়। যে ব্যথায় সে বমি করে এবং অস্বস্তি লাগে, সামনের দিকে ঝুঁকে বসে থাকলে তার আরাম বোধ হয়, এবং এটি হচ্ছে প্যানক্রিয়াটাইটিসের একটি টিপিক্যাল ব্যথার একটি আচরণ। তো এই ব্যথা নিয়ে সে অনেক ডাক্তারের শরণাপন্ন হয়েছেন, এবং এমনকি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সে ভর্তি ছিল এবং সেখানেও তিনি চিকিৎসা পেয়েছে, কিন্তু তার রোগটি আসলে পুরোপুরি যাচ্ছিল না দেখে আজ আমার কাছে এসেছে। তো ক্রনিক প্যানক্রিয়াটাইটিস এটি একটি দীর্ঘমেয়াদী, জটিল এবং বেশ ভোগান্তিকর রোগ। এর জন্য কিছু জীবন আচরণ, কিছু বিষয় মেনে চলতে হয়, আর যেটি করতে হয় সেটি হলো কিছু নিষেধাজ্ঞা মেনে চলতে হয়। বিশেষ করে এই ধরনের ছোট বাচ্চা যারা স্কুল গোয়িং কিংবা কলেজ গোয়িং, ওদের এই সমস্যা হয়। বিশেষ করে তারা ফাস্ট ফুড বেশি পছন্দ করেন, কিছু তৈলাক্ত খাবার, আবার এদের কিছু রোগের কারণে হয়, বিশেষ করে ভাইরাসের, কক্সাকি ভাইরাস। এছাড়া দেখা যায় যে তাদের রক্তে যদি চর্বির আধিক্য থাকে, বিশেষ করে ট্রাইগ্লিসারাইড যদি বেশি থাকে, সেক্ষেত্রে প্যানক্রিয়াটাইটিস হয়। অনেকের ক্ষেত্রে দেখা যায় যে গলস্টোন থাকে, পিত্ত থলিতে পাথর থাকে, তার ক্ষেত্রেও কিন্তু প্যানক্রিয়াটাইটিস হয়, যাকে গলস্টোন প্যানক্রিয়াটাইটিস বলে। ইত্যাদি কারণে প্যানক্রিয়াটাইটিস হয়ে থাকে, বিশেষ করে খাদ্যাভ্যাসের জন্যই বেশি হয়ে থাকে। তো এই ধরনের রোগীদেরকে বলা হয় যে তারা যেন এই খাদ্যাভ্যাস, বাজে খাদ্যাভ্যাস থেকে বিরত থাকে, অধিক শর্করা জাতীয় খাবার, বাজে তেলে তৈরি খাবার, এগুলি থেকে, তাহলে এই প্যানক্রিয়াটাইটিস থেকে মুক্ত থাকে। অনেকে দেখা যায় সফট ড্রিঙ্কস বেশি করে খায়, যেমন কোক, ফান্টা, এছাড়াও রয়েছে যে টাইগার, স্পিড, এই ধরনের খাবারগুলি থেকেও কিন্তু প্যানক্রিয়াটাইটিস হতে পারে। দেখা যায় এগুলো সারা দেশের বিভিন্ন প্রত্যন্ত এলাকায় বেশি পাওয়া যায়, এবং এদের যে প্রচারণা, চটকদার বিজ্ঞাপন দেখে এই ধরনের কোমলমতি শিশুরা আকৃষ্ট হয়, এবং এগুলো খেয়ে তাদের এই ধরনের বিপত্তিগুলো ঘটে থাকে এবং বেশ ভোগান্তিকর অবস্থায় পড়ে যেতে হয়। তো আমার কাছে এই মুহূর্তে সেই রোগীটি উপস্থিত আছেন। আমি তার কাছ থেকে একটু জানবো সে তার কি হয়েছিল গত জুলাই মাস থেকে সে তার লেখাপড়া এবং স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। তার অভিজ্ঞতাটা আমরা শুনবো, তাহলে বুঝতে পারবো প্যানক্রিয়াটাইটিস কতটা ভোগান্তিকর একটি রোগ। আচ্ছা, তুমি কি একটু বলবে বাবা তোমার কি হয়েছিল? আমার জুলাই মাসে পেট ব্যথা শুরু হয়, পরীক্ষার মাঝখান থেকে পেট ব্যথা হওয়ার পরে আমার বমি শুরু হয়। বমি আর থামে না, 4-5 বার বমি হওয়ার পরে আমি অজ্ঞান হয়ে যাওয়ার মতো হই। তখন আমাকে জিউকে হসপিটালে না হয়, গাইবান্ধা। তো ওইখানে আমি ছিলাম অনেক দিন। ওখানে জিউকে হাসপাতালে পরে আমাকে সবাই গ্যাসের ইনজেকশন দিছে। এরকম দেওয়ার পরে যখন ডাক্তার আসছে, এখান থেকে ডাক্তার এসেছিল, তো ওখানে ডাক্তার দেখার পরে বলে যে হচ্ছে তোমার আলট্রাসোনোগ্রাম করো, এইসব বিভিন্ন ধরনের টেস্ট দেয়। টেস্ট দেওয়ার পরে, ওগুলো টেস্ট করার পরে উনি আন্দাজ করছে প্যানক্রিয়াটাইটিস। তো তখন উনি একজন রংপুরে একজন আলট্রাসোনোগ্রাম করায়, ওনার কাছে পাঠায় দেয়। ওনার কাছে আলট্রাসোনোগ্রাম করার পরে একদম শিওর হয়ে যায় যে প্যানক্রিয়াটাইটিস হয়েছে। তারপরে হচ্ছে ওখানে আরো 3-4 মাস ভর্তি থাকার পরে আমি রংপুরে আসছি। রংপুরে চিকিৎসা করে ওখানে 8-10 দিন ছিলাম। তারপর এখানে সিটি স্ক্যান এগুলা সব রিপোর্ট করার পরে, তারপর কিছুটা সুস্থ হওয়ার পরে আমি বাসায় চলে আসি। বাসায় চলে আসার পরে আবার 2 দিন পর বমি শুরু হয়, পেট ব্যথা। তো আবার ভর্তি হই জিউকেতে। না, ওইখানে এখানকার যা ইনজেকশন সেগুলো দেওয়ার পর, ব্যথার ইনজেকশন তো দেওয়ার পরে 2-1 দিন পরে সুস্থ হয়ে যায়। তা এরকম মাঝে মধ্যে আমার হয় পেট ব্যথা, বমি।
তো যখন হচ্ছে আমার বাবার কাছে একটা লোক আসে, উনি যখন বললো যে আপনার কথা, তখন আমার বাবা মা আপনার কাছে নিয়ে আসছে। অনেক ধন্যবাদ। সুপ্রিয় ভাই বোনেরা, আপনারা শুনলেন ওর অভিজ্ঞতাগুলো। সে ক্লাস 8-এ পড়ে, শিশু, তার এই অবস্থাটি। তো আমরা প্যানক্রিয়াটাইটিস সম্পর্কে জানবো। প্যানক্রিয়াটাইটিস হলো অগ্নাশয়ের প্রদাহ। আমাদের পাকস্থলী এবং লিভারের নিচে একটি অঙ্গ রয়েছে, প্যানক্রিয়াস বা অগ্নাশয়। এই অঙ্গটির কাজ হলো দুটি, একটি হলো বহিঃক্ষরা গ্রন্থি, আরেকটা হলো অন্তঃক্ষরা গ্রন্থি। তো এখানে দুটি গ্রন্থি থাকে। বহিঃক্ষরা গ্রন্থি থেকে অ্যামাইলেজ, লাইপেজ, ট্রিপসিন এই ধরনের কিছু এনজাইম নিঃসৃত হয়, যেগুলো আমাদের খাবারের হজমে সহায়তা করে, বিশেষ করে প্রোটিন বা আমিষ, শর্করা বা কার্বোহাইড্রেট এবং স্নেহ জাতীয় বা লিপিডগুলো পরিপাকে সহায়তা করে। আর অন্তঃক্ষরা গ্রন্থি বা এন্ডোক্রাইন গ্রন্থি এখানে রয়েছে। এখান থেকে বের হয় হচ্ছে গ্লুকাগন এবং ইনসুলিন। ইনসুলিন আমাদের রক্তে যে সুগারের মাত্রাটিকে একটি নির্দিষ্ট মাত্রায় বজায় রাখে, যাতে ডায়াবেটিস হয় না। যখন এই ইনসুলিনের ঘাটতি দেখা দেয়, তখনই আমাদের ডায়াবেটিসের সমস্যা দেখা দেয়। তাহলে একটি গুরুত্বপূর্ণ কাজ করে এই অগ্নাশয়। আর এই অগ্নাশয়ে যখন প্রদাহজনিত সমস্যা হয়, যে প্রদাহের কারণগুলো আমি ইতিমধ্যে উল্লেখ করেছি, তখন প্রচণ্ড ব্যথা হয় এবং খাবার হজমে ব্যাঘাত ঘটে, এবং অন্যদিকে এই ধরনের হরমোনের যে ঘাটতি বাড়তি হয়, এবং এর ফলে রোগীর ডায়াবেটিস দেখা দেয়, কিংবা কারো দীর্ঘমেয়াদী হজমের সমস্যা দেখা দিয়ে দীর্ঘমেয়াদী ডায়রিয়া দেখা দেয়, এবং রোগীর স্বাস্থ্যহানি ঘটে, রোগী শুকনো হয়ে যায় এবং জীর্ণশীর্ণ হয়ে যায়। এই অবস্থাগুলো হয়ে যায় বিশেষ করে যাদের দীর্ঘমেয়াদে ক্রনিক ক্যালসিফিক প্যানক্রিয়াটাইটিস থাকে, তাদের হয়। তো এই রোগটি এই ধরনের একটি, এবং এই রোগটি আমরা নির্ণয় করতে গেলে যেসব পরীক্ষা নিরীক্ষা করি, তার মধ্যে সিরাম অ্যামাইলেজ, লাইপেজ এই পরীক্ষাগুলো করি, এবং যথারীতি এই রোগীর ক্ষেত্রে সিরাম অ্যামাইলেজ, লাইপেজ এগুলো খুব বেশি ছিল। কখনো 650 ছিল, কখনো 1300, 1400 এই ধরনের অনেক সময় ছিল। এবং আলট্রাসোনোগ্রাফিতেও কিন্তু প্যানক্রিয়াসের ছিল মাইল্ডলি সুয়েলেন অ্যান্ড ইনহোমোজেনাস প্যানক্রিয়াস, মানে অগ্নাশয়টি ফুলে ছিল, এই ধরনের অবস্থা। কারো কারো ক্ষেত্রে যখন খুব বেশি জটিল হয়, তখন প্যানক্রিয়াস থেকে রস নিঃসৃত হয় এবং এর ফলে পুরো পেটে পানি চলে আসে, তাকে প্যানক্রিয়াটিক অ্যাসাইটিস বলে, এবং বুকেও পানি চলে আসে, প্যানক্রিয়াটিক প্লুরাল ইফিউশন পর্যন্ত হয়, অর্থাৎ ফুসফুসে পানি চলে আসে। এই ধরনের জটিলতাও হয়ে যায়। এবং কিছু কিছু জটিল অবস্থায় দেখা যায় প্যানক্রিয়াটিক সিউডোসিস্ট, অর্থাৎ পেটের মধ্যে একটি সিস্ট বা টিউমার তৈরি হয়ে যায়। এই ধরনের অবস্থাও হয়। আল্লাহর রহমতে আমাদের এই রোগীটি অনেক ভালো ছিলেন, তার কোনো জটিলতা হয়নি, পেটে পানিও আসেনি, ফুসফুসে পানিও আসেনি, এবং প্যানক্রিয়াটিক সিস্টও তৈরি হয়নি। সে শুধুমাত্র রিকারেন্ট অ্যাটাক হয়েছে, মানে কয়েকবার তার অ্যাটাকগুলি হয়েছে, সম্ভবত তার খাদ্যাভ্যাস বা জীবন আচরণের কারণে সম্ভবত বিষয়টি হয়েছে। তো আমার কাছে সে এসেছে, আমি এখন যথাসাধ্য চেষ্টা করব তাকে একটি ভালো চিকিৎসা এবং একই সাথে দিক নির্দেশনা দেওয়ার, এবং আপনাদের মাধ্যমে আমার সেই শুভাকাঙ্ক্ষী রোগীর জন্য আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আমার উপর বিশ্বাস করে, আমাকে ভালোবেসে আমার কাছে এই রোগীটিকে রেফার করেছে। তার প্রতি অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। এবং একই সাথে আপনাদের সবার কাছে আমি দোয়া চাচ্ছি আমার এই সম্মানিত রোগীর জন্য, যেন সে আরোগ্য লাভ করে এবং সে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করতে পারে। এবং আপনাদের কাছে আমিও দোয়া চাচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।